মাসব্যাপী সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। ধর্মীয় ভাব গাম্ভীর্য আর আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছেন রাজধানী সহ সারা দেশের লাখো মুসল্লি। বৈরী আবহাওয়ার শঙ্কার মধ্যে সম্পন্ন জামাতের সব আয়োজন। জাতীয় চিড়িয়াখানায় এসেছে নতুন অতিথি। ঈদে ৫ লাখের বেশি দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিতে ছুটি বাতিল কর্মকর্তা ও কর্মচারীদের। এবং কয়েদিদের হস্তশিল্প পণ্য তৈরির প্রশিক্ষণ দিচ্ছে কুমিল্লার কেন্দ্রীয় কারাগার। সংশোধনের পাশাপাশি স্বাবলম্বী হচ্ছেন বন্দীরা। জাতীয় ঈদগাহ ময়দান অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত, যেখানে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ১.৫ যুগ পর দেশের মাটিতে ঈদের জামাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী। আর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসাথে ঈদের জামাত আদায় করলেন প্রায় ৩ যুগ পর। এদিকে ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। ঈদ মানে আনন্দ আর খুশির বার্তা, যেন দীর্ঘদিনের সব অন্ধকার আর বাধা ডিঙিয়ে সেই খুশির আমেজই ছড়িয়ে পড়েছে জাতীয় ঈদগাহ ময়দানে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সকাল থেকেই আসতে শুরু করেন মুসল্লিরা। সকাল 8:30টায় ঈদের জামাত শুরুর কিছুক্ষণ আগে ঈদগাহ ময়দানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার সাথে কুশল বিনিময় করেন তিনি। প্রায় ১.৫ যুগ পর দেশের মাটিতে ঈদের নামাজ আদায় করেন তিনি। এরপর ঈদগাহ ময়দানে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সবার সাথে কুশল বিনিময় করেন তিনিও। পরে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। নামাজ পড়ান জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল খালেক। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য করা হয় দোয়া। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিজেদের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। শান্তিপূর্ণভাবে ঈদের জামাত আদায় করতে পারায় মুসল্লিদের মধ্যে ছিল উচ্ছলতা। আমাদের ঈদটা খুবই অন্যরকম একটা ঈদ, যেমনি আল্লাহ পাকের আপনার আবহাওয়া দিয়েছে। মানুষের মনে কোনো আতঙ্ক নাই, আইন শৃঙ্খলার বাহিনী অনেক উন্নত। জাতীয় ঈদগাতে নামাজ পড়তে আসে, আমি আজ খুব আনন্দিত। আজকে আমার অনেক ভালো লাগছে। আজ দেশবাসী ও প্রধানমন্ত্রীর জন্য আমার ঈদ মুবারক রইল। ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে দেশ জুড়ে, সব দুঃখ ভেদাভেদ ভুলে আসবে শান্তি, এই প্রত্যাশাই সবার। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ধর্মীয় ভাব গাম্ভীর্য আর উৎসবের মধ্য দিয়ে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। তবে বৈরী আবহাওয়ায় খুলনায় ঈদের জামাত মাঠের পরিবর্তে মসজিদে অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে সকাল 8টায় ঈদের প্রধান জামাত জমিতুল ফালা মাঠে এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় 9:15টায়। এতে সংসদ সদস্য, সিটি মেয়র সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা অংশ নেন, করেন কোলাকুলি। সিলেটের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে। লাখো মুসল্লির অংশগ্রহণে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে ঈদগাহ ময়দান। জামাতে অংশ নেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সহ সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্টজনরা। বরিশালে সকাল থেকে নগরের অলিতে গলিতে ছিল ঈদগাহমুখী মানুষের স্রোত। পাজামা, পাঞ্জাবি আর সুগন্ধি মেখে ছোট বড় সবাই সামিল হয়েছেন ঈদ জামাতে। এদিকে বৃষ্টির কারণে খুলনায় ঈদের জামাত মসজিদে মসজিদে অনুষ্ঠিত হচ্ছে। আর রাজশাহীতে ঈদের নামাজ আদায় করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বিভাগীয় কমিশনার ডক্টর আনম বজলুর রশিদ, রাজশাহী সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটন সহ অনেকে। পরে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। ঈদযাত্রায় ভাড়া কেলেঙ্কারি ও মন্ত্রীর কথায় জাতির কাছে সরকারের লজ্জিত হওয়া উচিত, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদ উল ফিতরের নামাজ আদায় করে জামায়াত আমির আরও বলেন, জুলাই শহীদদের কাছে দায়বদ্ধ সরকার। প্রয়োজনে দেশের ৭০% জনগণকে সাথে নিয়ে জুলাই সনদ আদায় করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি এবং নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতেও আহ্বান জানান। ঈদ আসলে বিশেষ করে শহরে নগরে অবস্থানরত জনগণ
নাড়ির টানে বাড়ির দিকে তারা ছুটতে থাকে। ভাড়া নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে, আর সরকারের মন্ত্রী এই বিভাগের যে সমস্ত কথা এক এক সময় এক একটা বলেছেন, আমরা জাতি হিসাবে লজ্জিত। আমরা জানি না উনারা লজ্জিত অনুতপ্ত কিনা। ভারত থেকে ফেরার পর যশোরের বেনাপোলের শার্শা উপজেলার বাহাদুরপুরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, মফিজুর রহমানের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানার ফৌজদারি মামলা রয়েছে। এই মামলায় তাকে আটক করা হয়। মফিজুর বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এক মাসের সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগীর পর আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছেন রাজধানী সহ সারা দেশের লাখো মুসল্লি। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বৈরী আবহাওয়ার কারণে এই জামাত সম্ভব না হলে সকাল 9টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। এছাড়াও জাতীয় মসজিদ বাইতুল মোকাররম অনুষ্ঠিত হবে 5টি জামাত। প্রথম জামাত শুরু হবে সকাল 7টায়। দর্শকের মধ্যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ফরহাদ, সকাল 7টায় আপনার পিছনে দেখে বোঝা যাচ্ছে যে প্রথম জামাত অনুষ্ঠিত হচ্ছে। সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন আমাদের। ঈদ মোবারক হেমাদ্রি, ঈদ মোবারক দেশবাসীকে। আপনি জানেন যে এক মাস সিয়াম সাধনার পরে কিন্তু আজকে পবিত্র ঈদ উল ফিতর এবং সকাল 7টায় ইতিমধ্যে বাইতুল মোকাররমের প্রথম জামাত শুরু হয়েছে এবং আরো 4টি জামাত রয়েছে। আপনি জানেন যে বাইতুল মোকাররমে প্রতি বছরের মতো কিন্তু এবারও এই 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টা, সকাল 8টা, সকাল 9টা, সকাল 10টা এবং সকাল 15-11টা। যারা সকাল 7টার জামাত মিস করবেন তারা কিন্তু আরো পরবর্তীতে 4টা জামাতের সুযোগ পাবেন। পাশাপাশি আমরা যদি বলে রাখি, বাইতুল মোকাররম কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং এখানে কিন্তু অনেক জায়গা থেকেই সবাই পরিবারের, বিশেষ করে সন্তান সহ অনেকেই কিন্তু এসেছেন নামাজ পড়াতে। এবং আজকে কিন্তু প্রথম জামাতের যে জামাত, তিনি কিন্তু যে জামাত পড়াবেন তিনি হচ্ছেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহ বাকি এবং তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মোহাম্মদ জাকির হোসেন এবং চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণ একাডেমিক ধর্মীয় প্রশিক্ষক মাওলানা জুবাইর আহমেদ আল আজহারি এবং পঞ্চম এবং সর্বশেষ যে 15-11টায় জামাত হবে সেখানে কিন্তু মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করবেন। এ সময় বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন। এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু এখানে যারা নামাজের জন্য আসছেন তারা কিন্তু ভিড় জমিয়েছিলেন এবং সকাল ঠিক 7টার দিকেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রথম জামাত শুরু হয়েছে। এবং আমরা যদি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি জামাত চলছে এবং এটি প্রথম জামাত। এবং আজকে 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দান, সেখানেও কিন্তু জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানে দেশের প্রথম এই যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু সেখানে নামাজ পড়বেন এবং রাষ্ট্রপতিও সেখানে নামাজ পড়বেন। এখানেও কিন্তু দেশের জাতীয় মসজিদ গুরুত্বপূর্ণ যারা রয়েছেন তারা কিন্তু নামাজ পড়তে এসেছেন। পাশাপাশি সর্বশ্রেণীর মানুষ কিন্তু নামাজ পড়তে এসেছেন এবং এখানে ব্যাপক সংখ্যক নিরাপত্তার রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, বিশেষ করে র্যাব, পুলিশের পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থাও রয়েছেন এবং তাদেরকে যদি সন্দেহ যদি কাউকে মনে হচ্ছে তাদেরকে কিন্তু তল্লাশি করে প্রবেশ করানো হচ্ছে। এখানে তাদের ডগ স্কোয়াডের পাশাপাশি অন্যান্য যে যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। এবং একটা বিষয় যদি একটু বলে, আপনি কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু জাতীয় মসজিদে জামাত চলছে এবং আমরা রয়েছি জাতীয় মসজিদের ঠিক পূর্ব গেটে এবং এখানে হয়তো কিছুক্ষণের মধ্যেই জামাত শেষ হলে 8টার দিকে আবার দ্বিতীয় যে জামাত সেই জামাত শুরু হয়ে যাবে। এবং তারা কিন্তু জানিয়েছেন যে প্রতি বছরের মতো যে 5টি জামাত হয় এবারও যথাক্রমে সেই 5টি জামাত হবে এবং যারা আসলে ব্যস্ততার কারণে বা অনেক সময় মিস করবেন তারা কিন্তু সুযোগ রয়েছে পরপর আরও 4টি জামাত, বিশেষ করে যথাক্রমে প্রত্যেকটি জামাতে কিন্তু 1 ঘন্টা পরপর, শুধু লাস্ট সর্বশেষ যে
পঞ্চম জামাত সেটি কিন্তু 11:15 অনুষ্ঠিত হবে এবং দেশবাসীকে এখানে যারা রয়েছেন তারা কিন্তু বলতে আগেই আমাদের সঙ্গে কথা বলেছিলেন। তারা বলছেন যে 1 মাস সিয়াম সাধনার পরে আজকে যে জামাত পড়তে এসেছেন, ঈদের নামাজ পড়তে এসেছেন, তারা কিন্তু অনেকটাই খুশি এবং তারা নামাজের পর দেশবাসীর জন্য দোয়া করবেন। এবং এখন কিন্তু জামাত চলছে, আপনি দেখতে পাচ্ছেন। আমরা নামাজের পরে হয়তো যারা রয়েছেন তাদের সঙ্গে আরো বিস্তারিত কথা বলতে পারবো। এবং আমরা এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে, বৃষ্টি নেই, যদিও আবহাওয়া অফিস জানিয়েছিল সকালে, ঈদের দিন সকালেও হালকা বৃষ্টি হতে পারে, তবে বিকেল নাগাদ বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। তবে এখন পর্যন্ত কিন্তু একদম নির্বিঘ্নভাবে আসলে যারা ঈদের নামাজ পড়তে এসেছেন, ঈদের জামাত পড়তে এসেছেন, তারা কিন্তু নির্বিঘ্নে ঈদের জামাত পড়তে পারছেন। এখন পর্যন্ত কোনো ধরনের প্রাকৃতিক প্রতিকূলতার সৃষ্টি হয়নি, বিশেষ করে যে বৃষ্টির আভাস ছিল এবং ঝড়ো বৃষ্টি সহ শিলাবৃষ্টিরও কিন্তু একটা আভাস দিয়েছিল, বিশেষ করে ঢাকার বাইরে এবং ঢাকাতেও কিন্তু বৃষ্টির একটা আভাস দিয়েছিল। যদিও আবহাওয়া অফিস বলেছিল টানা বৃষ্টির সম্ভাবনা কম এবং এই বৃষ্টি যে একদম পুরো রাজধানী জুড়েই হবে এমনটা তারা কিন্তু জানা নেই। তারা বলেছিলেন যে কোথাও হয়তো বৃষ্টি হতে পারে, কোথাও বৃষ্টি নাও হতে পারে। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু প্রথম জামাত প্রায় শেষের দিকে এবং এরপরেই কিন্তু 8টার জামাত শুরু হবে এবং 8টার জামাত শেষ হওয়ার পরে আবার যথারীতি 9টার দিকে আবারও জামাত হবে এবং তারপর যথারীতি 10টার জামাত শেষ হবে এবং যথারীতি 11:15 দিকে কিন্তু সর্বশেষ বাইতুল মোকাররমের যে জামাত, সেই জামাত শেষ হয়ে যাবে। তো এখন পর্যন্ত বাইতুল মোকাররম থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। হিমাদ্রি। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। সেই সাথে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমাদের সাথে আরো দুজন সহকর্মী আছেন, আনোয়ার হোসেন এবং সাইমন, তারা আছেন জাতীয় ঈদগায়। আমরা তাদের কাছে যেতে চাই। শুরুতে আনোয়ার হোসেন, আপনার কাছে ফিরতে চাই। আনোয়ার, ঈদ মোবারক। 8:30টায় সেখানে প্রথম জামাত হবে, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অংশ নেবেন, সেই সাথে অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেবেন। সব মিলিয়ে কেমন দেখছেন সেখানকার প্রস্তুতি, জানাবেন। হিমাদ্রি, ঈদ মোবারক। ঈদের সকাল একেবারে ভোর পেরিয়ে, মানে যদি বলি যে মানে খুশি জোড়া স্নিগ্ধ সকাল। তো সেই জায়গা থেকে আমরা দেখছি যে ধর্মপ্রাণ মুসল্লিরা মানে একরকম যে গন্তব্য যদি বলি, মানে এক কথায় যদি বলি যে যেখানে গিয়ে পথটা আসলে থেমেছে, সেটি হচ্ছে জাতীয় ঈদগাহ। নিশ্চয়ই একটু দেখানোর চেষ্টা করি। এখানে মুসল্লিরা এর মধ্যে প্রবেশ করতে শুরু করেছেন। আর যে তথ্যটি সেটি হচ্ছে যে সকাল 8:30টায় কিন্তু এখানে জামাত অনুষ্ঠিত হবে, অর্থাৎ জাতীয় ঈদগাহে, যেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এখানে ঈদের নামাজ পড়বেন। এই তথ্যটি আগে থেকেই আছে। আর যে বিষয়টি আছে এখানে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য যারা আছেন, একরকম নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা এখানে আসলে তৈরি করা হয়েছে, আমরা দেখেছি। আর যেটি হচ্ছে মুসল্লিরা এখানে আসছেন একটু সুশৃঙ্খল ভাবেই তারা প্রবেশ করছেন, অর্থাৎ প্রবেশদ্বারে যে চিত্রটি আছে সেটি হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা মুসল্লিদেরকে মানে সুশৃঙ্খল ভাবে আসলে ভিতরে প্রবেশের জন্য যে সহযোগিতা এবং কার্যক্রমগুলো আছে সেটি কিন্তু তারা আমরা দেখছি। অর্থাৎ একরকম একটু হাতে কি আছে, জায়নামাজ আছে, জায়নামাজ নিয়ে প্রবেশ করতে পারছেন, মানে একরকম একটু চেক করেই আসলে মূলত মুসল্লিদেরকে এই জাতীয় ঈদগাহে প্রবেশ করানো হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব থেকে তারা এই কাজগুলো করে যাচ্ছেন। আর একটু তথ্য হচ্ছে যে আজকে প্রধানমন্ত্রী এখানে নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে তার যে আনুষ্ঠানিকতা আছে সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলবো যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে তিনি সেখানে এই নামাজ শেষে, অর্থাৎ সকাল 10টায় এটি নির্ধারিত সময়, সেখানে ঢাকায় নিযুক্ত বিদেশি যে কূটনীতিক বা মিশনের যারা প্রতিনিধি আছেন তাদের সহ সমাজের বিশিষ্টজন, অর্থাৎ সর্বস্তরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন। সেটি হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে প্রধানমন্ত্রীর এই কার্যক্রমটি, অর্থাৎ কর্মসূচিটি আজকে ঈদের দিনে রয়েছে। একই সঙ্গে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী তার পরিবার সহ সেই অতিথি ভবন যমুনাতে ঈদের যে শুভেচ্ছা বিনিময় সেটি শেষ করে তিনি রাজধানীর যে শেরেবাংলা নগর, সেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর যে কবর, সেখানে কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্যরা যাবেন। এমন একটি
কর্মসূচি রয়েছে। তো সব মিলিয়ে একটি সারাদিনই আসলে ঈদের যে আমেজ সেটি আমরা সকাল থেকেই যে বিষয়টি আসলে চোখে পড়ছে, আসলে ঈদের যে আনন্দ খুশি সেটি কিন্তু আসলে সবার চোখে মুখে। সবাই নামাজ পড়ার জন্য এখানে এসেছেন, আসছেন আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে দেখছি, এবং বিশেষ করে যারা শিশু আছে, বিশেষ করে যারা ছোটরা, তাদের মধ্যেও আসলে বেশ আনন্দমুখর যে বিষয়টি সেটি কিন্তু আমরা পরিলক্ষিত হচ্ছে সবার মধ্যেই। এবং এবং এখানে মুসল্লি যারা আসছেন তাদের যে সঙ্গে যে কথা বলে যে বিষয়গুলো আসলে উঠে এসেছে সেই জায়গা থেকে যদি বলি, তাহলে বলতে হবে যে আসলে এই যে ঈদের আনন্দ, এই আনন্দটি একেবারেই সবার মধ্যে ছড়িয়ে পড়বে, এবং দেশ ও দশের মঙ্গল কামনায় তারা একটা ব্রত, তাদের প্রত্যাশার যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে যে দেশটি সহাবস্থানের মধ্য দিয়ে মানে সামনের দিকে এগিয়ে যাবে, এবং যে নতুন সরকার যে দেশ পরিচালনার যে দায়িত্বে আছে তারা একটি সহাবস্থানের মধ্য দিয়ে সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে, সুশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে মানে সামাজিক একটি সুশৃঙ্খল অবস্থা বজায় থাকবে, এমন বিষয়গুলো কিন্তু এখানে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে রয়েছে, প্রত্যাশার জায়গা রয়েছে আসলে এই খুশির দিনে, ঈদের দিনে, এমনটাই কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। সব মিলিয়ে যদি বলি তাহলে হিমাদ্রি বলবো আবারও যে ঈদের যে ঈদ মানে যে খুশি আনন্দ সেই বিষয়গুলি আসলে চারিদিকে ছড়িয়ে আছে। আর এক কথায় যে ঈদ মুবারকের যে ধ্বনি প্রতিধ্বনি সেটি আসলে সর্বত্রই কিন্তু একরকম ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, সে কথা কিন্তু বলাই যায়। নিশ্চয়ই সময় যেতে করাবে অবশ্যই এই ঈদের আনন্দের যে আসলে মূল যে চিত্র সেটি নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে দেখাতে পারবো। হিমাদ্রি। নিশ্চয়ই আনোয়ার থাকুন আমাদের সাথে। সাইমন আছেন জাতীয় ঈদগাহ ময়দানের আরেক প্রান্তে, আমরা তার সাথে যোগাযোগ করতে চাই। সাইমন, ঈদ মোবারক, আপনাকে ঈদের শুভেচ্ছা। আপনার কাছে জানতে চাই, আপনি জাতীয় ঈদগাহ ময়দানে আছেন, রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই সেখানে অংশ নেবেন ঈদের জামাতে, আপনি দেখছেন নিরাপত্তা বেষ্টনী ঠিক সামনেই আছেন, কেমন দেখছেন নিরাপত্তা প্রস্তুতি? সেই সাথে জানাবেন এখন পর্যন্ত কারাগারে সেখানে এসেছেন, সার্বিক পুরো বিষয়টি জানাবেন আমাদের। বৈরী আবহাওয়ার কারণে কিছুটা শঙ্কা ছিল যে বৃষ্টি হলে হয়তো ঈদগাহ মাঠে নামাজ পড়া কিছুটা কঠিন হয়ে যেত, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে মোটামুটি আবহাওয়া মোটামুটি ভালো রয়েছে, যে কারণে আমরা দেখছি যে জাতীয় ঈদগাহ মাঠ, হাইকোর্ট প্রাঙ্গণের যে ঈদগাহ মাঠ রয়েছে এটি কেন্দ্র করে ঢাকা রাজধানীবাসী এবং এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বেলা 6টা থেকেই আমরা দেখতে পেয়েছি যে মানুষের একটি জনস্রোত ঈদগাহ মাঠ মুখী রয়েছে। এবং আমি আপনাকে যদি দেখাই যে আমি এখন ঈদগাহ মাঠের প্রবেশ পথেই রয়েছি, এখানে 6টা থেকে ভোর 6টা থেকে আমরা দেখছি যে স্রোতের মতো বিভিন্ন দিক থেকে মানুষ আসছে, এবং এখানে আপনার এই মুহূর্তে আমরা বলতে পারি যে ঈদগাহ যে মাঠটি রয়েছে সেই মাঠের আপনার প্রায় 1/3 ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লিদের প্রবেশ করেছে এবং ভরে গিয়েছে। এবং ঈদগাহ মাঠে আপনি জানেন যে প্রায় 40,000 নারী এবং পুরুষের নামাজের ব্যবস্থা এখানে রয়েছে, তবে ধারণা করা হচ্ছে যে এর চেয়ে অনেক বেশি মানুষ হবে, কারণ আমরা দেখতে পেয়েছি সকাল থেকে যে বিভিন্ন যে প্রবেশপথ রয়েছে এই ঈদগাহ মাঠের 6 থেকে 7টি প্রবেশপথ রয়েছে বিভিন্ন দিক থেকে, ঢাকার আশেপাশে থেকে এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষ ছোট বড় নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু একটি উৎসবমুখর এবং আনন্দমুখর পরিবেশে আপনার ঈদগাহমুখী হয়েছে। এবং একটি বিশেষ কারণেও আরও বেশি একটি উদ্দীপনা রয়েছে যে আপনি জানেন যে দীর্ঘ 36 বছর পরে রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বেশিরভাগ ব্যক্তি একই সাথে নামাজ পড়বে, যেটি 36 বছরের মধ্যে প্রথম আমরা দেখতে পাচ্ছি। এবং এই উপলক্ষে এবার কিন্তু একটু নিরাপত্তার কড়াকড়িটা আমরা এবার একটু বেশি দেখতে পাচ্ছি, তবে তারপরেও এই নিরাপত্তার কড়াকড়ি মানুষ হাসি মুখেই মেনে নিয়েছে। আমরা দেখেছি যে ঈদগাহ মাঠের যে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা রয়েছে এখানে যান চলাচল যেমন সীমিত করে দেওয়া হয়েছে, এবং এর বিভিন্ন প্রবেশ পথগুলোতে মেটাল ডিটেক্টর দিয়ে নিরাপত্তা কর্মীরা যেমন দেহ তল্লাশি করে একমাত্র মুসল্লিদের প্রবেশ করতে দিচ্ছে, মোবাইল এবং জায়নামাজ ছাড়া কাউকে কোনো বস্তু নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো আমরা দেখতে পাচ্ছি যে
এখন 8:30টায় কিন্তু ঈদের প্রধান জামাতটি এখানে অনুষ্ঠিত হবে। এখনো অনেক সময় বাকি রয়েছে, তবে সকাল থেকে এখন মানুষজন আসছে এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেমন মেডিকেল প্রাথমিক চিকিৎসার জন্য ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প এবং নিরাপত্তা 3 থেকে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা এখানে রাখা হয়েছে। তবে এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যেহেতু ভিআইপি ব্যক্তিবর্গরা এই ঈদগাহ মাঠে নামাজ করবে, তো এতে সাধারণের জন্য যে প্রেস ক্লাবের দিক থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে যে প্রবেশপথগুলি রয়েছে সেগুলো উন্মুক্ত করে দেওয়া রয়েছে। তবে ভিআইপি মুভমেন্টের জন্য 2-1টি গেট সেগুলো আলাদা করে রাখা হয়েছে এবং সেখান দিয়ে ভিআইপিদের জন্য আলাদা একটি করিডোর তৈরি করা হয়েছে। এখন তবে আমরা ধারণা করছি যে বেলা যত গড়াবে এবং নামাজের সময় যত কাছে আসবে তত বেশি মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে এই ঈদগাহ মাঠ। হিমাদ্রি এবং ধন্যবাদ আপনাকে। আজ ঈদ উল ফিতরের দিন আরও নাজুক হতে পারে আবহাওয়া পরিস্থিতি। রাজধানীতে বাড়তে পারে বৃষ্টি, একই সাথে দেশের বিভিন্ন এলাকায় হতে পারে ঝড়ো হাওয়া সহ বজ্র ও শিলাবৃষ্টিও, এমন পূর্বাভাসই দিচ্ছে আবহাওয়া অফিস। অন অ্যান অ্যাভারেজ 8 থেকে 9-10 মিলিমিটার বৃষ্টি হতে পারে, তবে কোনো কোনো জায়গায় এর থেকে বেশি বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিটা বেসিক্যালি হচ্ছে কি আপনার টানা বৃষ্টি হবে না, যদি সকালে কোনো জায়গায় বৃষ্টি হয়ে যায় তারপরে হয়ে একটা ব্রেক দিবে, ব্রেক দিয়ে আবার বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে কোনো কারণে যদি বড় ধরনের মেঘমালা সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনার কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট এইসব জায়গাতে তুলনামূলক বেশি বৃষ্টি হবে, তবে দক্ষিণ অঞ্চলে বৃষ্টিটা পরিমাণটা অনেকটা কম থাকবে। রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দেয়াল ঘেরা কৃত্রিম অরণ্যে বসবাস করছে 134 প্রজাতির 3000-এরও বেশি প্রাণী। সম্প্রতি চিড়িয়াখানায় এসেছে নতুন কিছু অতিথি। এবার ঈদ উল ফিতরের ছুটিতে 5 লাখের বেশি দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিতে কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ইটের দেয়াল আর লোহার খাঁচা, এর ভেতরে বন্দি এক টুকরো অরণ্য, যেখানে বাঘের গর্জন আর পাখির কিচিরমিচির মিলেমিশে যায়। যান্ত্রিক নগরীতে এ যেন এক অন্যরকম অভিজ্ঞতা। জাতীয় চিড়িয়াখানায় গিয়ে দেখা যায় প্রকৃতিতে এসেছে নতুন সাজ, বৈচিত্র্য দেখা গেছে বনের রাজা আর রয়্যাল বেঙ্গল টাইগারের মেজাজেও। যখন খিদে লাগে তখন ওরা বেশি রাউন্ড দেয়, যাতে করে ওরা আমাদের বুঝাইতে চায় যে তাড়াতাড়ি খাবারটা যাতে দেয়া হয়। প্রকৃতির মতো নতুন অতিথি এসেছে চিড়িয়াখানার বাসিন্দাদের ঘরেও। বাঘ দম্পতি বেলি ও টগর জন্ম দিয়েছে 4টি শাবকের। আরেক দীর্ঘদেহী ও বিচিত্র প্রাণী জিরাফের বর্ণিল শরীর আর দীর্ঘ গ্রীবা শিশুদের সবচেয়ে আকর্ষণ করে। সম্প্রতি তাদের ঘরে এসেছে নতুন অতিথি। চিড়িয়াখানায় আছে 134 প্রজাতির 3000-এরও বেশি প্রাণী। এর মধ্যে তৃণভোজী প্রাণীর জন্য প্রতিদিন 3000 কেজি ঘাস এবং মাংসাশী প্রাণীদের 150 কেজি মাংসের প্রয়োজন হয়। ঈদ উল ফিতর এবং তার পরবর্তী ছুটির দিনগুলোতে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। ঈদের পরে ছুটি প্রায় 5 লক্ষ লোকের জনসমাগম হয়। আমাদের সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি আমরা বাতিল করেছি, যাতে কোনোভাবে কোনো দর্শনার্থীর নিরাপত্তা এবং তাদের সেবার যেন কোনো বিঘ্ন না ঘটে। চিড়িয়াখানাতে কিন্তু অ্যানিমালগুলোকে একেবারে টাইমলি খাবার দেওয়া হয়, সুনির্দিষ্ট টাইম আছে। যেমন আমাদের এখানে যে বাঘের খাবারগুলো, এগুলো আমরা 11:30 থেকে 1টার মধ্যে, আমাদের এখানে সপ্তাহে কিন্তু আমরা একদিন রবিবার কোনো খাবার দিই না, শুধু পানি খাই। চিড়িয়াখানায় দর্শনার্থীদের প্রধান আকর্ষণ তৃণভোজী ও মাংসাশী প্রাণী হল বানর, সরীসৃপ সহ অন্যান্য প্রাণীরও কমতি নেই। এছাড়া পাখির সংগ্রহ বেশ সমৃদ্ধ। 61 প্রজাতির প্রায় 2000 পাখি আছে। এর বাইরে আছে 28 প্রজাতির 980টি অ্যাকোরিয়াম ফিশ বা মাছ। বন্যেরা বনেই সুন্দর, এই চিরন্তন সত্যের মাঝেও চিড়িয়াখানা আমাদের সুযোগ করে দেয় প্রকৃতির খুব কাছাকাছি আসার। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি প্রাণীদের প্রতি সহমর্মিতা দেখাতে গিয়ে আমরা যেন এমন কোনো আচরণ না করি যে আচরণ প্রাণীর এই খাঁচার লোহার থেকেও শক্ত না হয়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা।
বন্দি জীবনে বৈচিত্র্য আনতে আর স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতে এবারে প্রথম কয়েদিদের পাঞ্জাবি, নকশি কাঁথা সহ নানা হস্তশিল্প পণ্য তৈরি প্রশিক্ষণ দিচ্ছে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। কারাগার থেকে মুক্তির পর যেন কর্মহীন না থাকতে হয়, সেজন্যই এ প্রশিক্ষণ। টেকসই ও মজবুত হওয়ায় দিন দিন বাড়ছে এসব পণ্যের চাহিদা। বেচাকেনা বেড়েছে জাতীয় শিল্প ও বাণিজ্য মেলাসহ অন্যান্য মেলাতেও। রঙিন সুতার বুননে তৈরি তাঁতের কাপড়, বাঁশবেতের মোড়া আর নিপুণ সেলাইয়ে ফুটে ওঠা নকশি কাঁথা, এই পণ্য কোনো গ্রামীণ কারুশিল্প কারখানার নয়। এসব পণ্য তৈরি হচ্ছে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের হাতেই। এসব পণ্য কারাগারের নিজস্ব বিক্রয় কেন্দ্রে এবং বিভিন্ন মেলায় বিক্রি করা হয়। কাঠের আসবাবপত্র, মোড়া ও নারীদের তৈরি নকশি কাঁথার কদর বেশ, যার লাভের একটি অংশ দেওয়া হয় কয়েদিদেরও। হাজতি অবস্থায় কার্যক্রম শিখতেছি, প্লাস আমি বাইরে যাতে স্বাবলম্বী হতে পারি এই জায়গায় প্রশিক্ষণ নিয়ে আমি কাজগুলো করতেছি। সরকার যদি ইচ্ছা করে যে আমাদের বেতনটা যদি আরো বাড়ায়, তাইলে আমরা হয়তো কি বাড়িতে দিতে পারবো। 20-21 বছর হয়ে গেছে আমার কারা বুক করতেছি, শাস্তি বেতনের দিক দিয়ে সুযোগ সুবিধা পাচ্ছি। এসব কাজের মাধ্যমে বন্দীরা যেমন শিখছেন নতুন দক্ষতা সংশোধনের পাশাপাশি বন্দীদের মানসিক বিকাশ ও স্বাবলম্বী করতে এমন উদ্যোগ তাদের সাহায্য করবে বলছে কারা কর্তৃপক্ষ। ঈদ তো জীবনে একটা নতুন অধ্যায় তৈরি করে, শুধু বন্দি স্টাফের ভিতরেও সীমাবদ্ধ রাখছি না, আমাদের যে ছোট পরিসরে বাইরে ডিসপ্লে সেন্টার আছে সেটাতেও দিচ্ছি, যাতে বন্দীদের কাজ হিসেবে অন্যরাও এটা নিয়ে ব্যবহার করতে পারে। 1962 সালে কারাগারটিকে কেন্দ্রীয় কারাগারে রূপান্তর করা হয়। 1742 বন্দীর জন্য তৈরি এই কারাগারে বর্তমানে রয়েছেন প্রায় 2500 কয়েদি। ডিবিসি নিউজ ডেস্ক। নতুন 35 প্রজাতির হাইব্রিড গ্ল্যাডিওলাস ফুলের জাত উদ্ভাবন করে তাক লাগিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। রঙের বাহার আর নান্দনিক সৌন্দর্যে ভরপুর এসব গ্ল্যাডিওলাস দেশের ফুল চাষে যোগ করেছে নতুন সম্ভাবনা। তবে ফুল চাষিদের জন্য কন্দ সংরক্ষণে আলাদা হিমাগার না থাকায় বিপাকে ফুল চাষিরা। সূর্যে আলোয় দোল খাচ্ছে নানা রঙের গ্ল্যাডিওলাস, যেন সবুজ মাঠ জুড়ে রঙের উৎসব। বেগুনি, হলুদ, সাদা নানা রঙের গ্ল্যাডিওলাসে যেন আঁকা হয়েছে প্রকৃতির ক্যানভাস। এমন দৃশ্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাঠ জুড়ে আবার ছড়াচ্ছে নতুন আবিষ্কৃত 35 প্রজাতির হাইব্রিড গ্ল্যাডিওলাস। এই যে ফুলগুলো দেখা যায় সেটা সচরাচর কোথাও দেখা যায় না, আপনি হাজার চেষ্টা করে খুঁজে পাবেন না এরকম কালার, এত সুন্দর ভ্যারিয়েশনের ফুল। যে কালারগুলো আছে দেখলাম, এই কালারগুলো ইতিপূর্বে আমরা কোথাও দেখি নাই। আমি অনেক জায়গায় গেছি এবং দেখছি যেমন নতুন নতুন অনেক কালারগুলো এখানে আসছে, যেটা দেখতে অনেক আকর্ষণীয় এবং সুন্দর। শীতের মৌসুমে এই ফুলের বেশি ফলন হলেও নতুন আবিষ্কৃত হাইব্রিড গ্ল্যাডিওলাস সারা বছরই চাষ করা সম্ভব বলছে ফুল বিজ্ঞানীরা। আমাদের বাংলাদেশে যে গ্ল্যাডিওলাস বর্তমানে পাওয়া যায়, ফার্মাররা চাষ করছে, এগুলো ভালো। 12 বছর আগে থেকেই গবেষণা চলমান রয়েছে। সেই ক্রসিং করে এখন পর্যন্ত প্রায় আমরা 35টির বেশি আমরা কালার ডেভেলপ করেছি। তবে বীজ সংরক্ষণের জন্য আলাদা কোনো আধুনিক স্টোরেজ না থাকায় বাধ্য হয়ে আলুর হিমাগারে রাখতে হচ্ছে বিভিন্ন ফুলের কন্দ। যদি স্পেশাল টাইপের ফুলের জন্য এই ধরনের আলাদা কোল্ড স্টোরেজ সিস্টেম থাকে, নিঃসন্দেহে কৃষকদের জন্য সেটা উপকার বয়ে আনবে এবং ওরা সহজেই তাদের যে বাল্বগুলা সংরক্ষণ করতে পারবেন পরবর্তী সিজনের জন্য। নতুন প্রজাতির হাইব্রিড গ্ল্যাডিওলাস দেশের ফুল চাষিদের জন্য একটি নতুন সম্ভাবনা। তাই এই প্রজাতিকে টেকসই করতে প্রয়োজন আধুনিক সংরক্ষণ ব্যবস্থা। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। পটুয়াখালীতে এবার তরমুজের ভালো ফলন হয়েছে। চলতি মৌসুমে জেলায় প্রায় 35,000 হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। ধানসহ অন্যান্য ফসলের আবাদ কমিয়ে অনেকে তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন। তবে খুচরা বাজারে তরমুজের দাম তুলনামূলক বেশি হলেও মাঠ পর্যায়ের দামে সন্তুষ্ট নন কৃষক। এবছর জেলায় প্রায় 3,000 কোটি টাকার তরমুজ বিক্রির আশাবাদ কৃষি বিভাগের। পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় বিস্তীর্ণ জমি জুড়ে দেখা মিলছে লাল সবুজ রঙের তরমুজের সমারোহ। অনুকূল আবহাওয়ার কারণে এবার তরমুজের ফলন হয়েছে বেশ ভালো। ভালো দামের আশায় অনেক কৃষক আগাম জাতের তরমুজ আবাদ করেছিলেন। রোজার শুরুতে কিছুটা দাম পেলেও বর্তমান বাজারে আগাম তরমুজের সরবরাহ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না কৃষকেরা। অভিযোগ তাদের। কৃষকের দাবি, বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের খরচ আগের তুলনায় অনেক বেড়েছে, কিন্তু সেই অনুপাতে তরমুজের দাম মিলছে না।
ফসল মোটামুটি ভালোই হয়েছে বছর গুনে বিভিন্ন জায়গায় দিয়ে দেখছি 1 গাড়ি 2 গাড়ি, কিন্তু হুনি দাম বেমালা, কিন্তু আমরা তরমুজ বিক্রি করি যা হুনি এর চাইরে নিয়ে আইয়ে পড়ে। পানি সার খরচা হয়ে যায় অনেক বেশি, আবার দাম মোকামে অনেক কম, এই জন্য এরা বেশি লাভবান হইতে পারে নাই। যেই জায়গায় শুনে একটু বাজারের দর ভালো, আমরা সেই জায়গায় গাড়ি পাঠাই, কিন্তু যাই দেখি বাজার ডাউন। প্রত্যেকটা গাড়িতে আমাদের অ্যাভারেজে 1.5 থেকে 2 লক্ষ টাকা কাটতে হয়। পটুয়াখালীতে এবার 35,000 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 7,000 হেক্টর বেশি। সকল উপজেলায় তরমুজের আবাদ বৃদ্ধি পেয়েছে। গত বছর আমার 27,000 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছিল, এইবার 35,000 হেক্টরে। পরিবেশ ভালো থাকার কারণে এবারে তরমুজটা ফলন খুবই ভালো হয়েছে। 12 থেকে 13 লক্ষ মেট্রিক টন তরমুজের উৎপাদন হবে। সেই হিসেবে আমাদের বাজারটা 2 থেকে 2,500 কোটি টাকা লেনদেন হবে। সংশ্লিষ্টদের আশা, মাঠ পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিত হলে এই অঞ্চলে তরমুজ চাষ আরও বিস্তৃত হবে এবং কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবেন। ডিবিসি নিউজ ডেস্ক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মন্ত্রী পরিষদের সদস্য সহ সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে যমুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন। সঞ্জিতা, রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যে যমুনায়, এখানেই তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এরই মধ্যে তিনি শুরু করেছেন। আমরা যদিও কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম আপনার মাধ্যমে দর্শকদেরকে যে একটু শৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে যে প্রধানমন্ত্রী যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি, সেটির একটি চেষ্টা অব্যাহত ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। তো সেই জায়গা থেকে যদি একটু বলি, তাহলে বলতে হবে যে এখনও একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যারা অতিথি হিসেবে এসেছেন তারা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। উৎসাহ উদ্দীপনা আছে এখানে যারা আছেন। আমরা যদি বলি তাহলে যদিও এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন এবং যারা শুভেচ্ছা বিনিময় করতে প্রধানমন্ত্রীর সাথে যারা এসেছেন, তারা আমরা দেখেছি যে এখানে শুরুতে একটি সুশৃঙ্খল অবস্থা ছিল, একটু সারিবদ্ধভাবে লাইন ধরে আসলে শুভেচ্ছা বিনিময়ের যে অনুষ্ঠান সেটি আমরা দেখেছি। কিন্তু কিছুটা এখানে যারা এসেছেন অতিথি হিসেবে, তারা আসলে একটি পর্যায়ে গিয়ে কিছুটা মানে লাইন ভঙ্গ করেই আসলে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের একটি চেষ্টা আমরা দেখেছি, যে কারণে কিছুটা শৃঙ্খলার যে জায়গাটি সেখান থেকে কিছুটা ব্যাহত হয়েছে। তো এখন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা এখানে আছেন এবং যারা অতিথি হিসেবে এসেছেন তারা একের পর এক তারা একটু চেষ্টা করছেন আসলে মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়টি করার জন্য। আর আমরা যেহেতু একটু পাশে আছি, তো সেই জায়গা থেকে যে একটু দেখানোর চেষ্টা যে এখানে যারা এসেছেন, আমরা একটু চেষ্টা করব যে আমাদের ক্যামেরা পার্সনের মাধ্যমে নিশ্চয়ই আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এখানে অতিথি হিসেবে যারা এসেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে, তাদের যে উৎসাহ উদ্দীপনা এবং মানে ঈদের যে আনন্দ সেটিকে আসলে একরকম ভাগাভাগি করে নেওয়ার যে প্রবণতা, সেই বিষয়টি একটু বলে রাখি যে প্রধানমন্ত্রী আজকে ঈদের নামাজ আদায়ের পর এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে, যেটি 10টার কিছুটা পরে তিনি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের যে কূটনীতিক যারা আছেন, বিভিন্ন মিশনের যারা প্রতিনিধি আছেন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তো সেই শুভেচ্ছা বিনিময়টি শেষ করার পরেই মূলত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনের যে জায়গাটি রয়েছে, এখানে আমন্ত্রিত অতিথি যারা আছেন অর্থাৎ বিশিষ্টজন, শিক্ষক, চিকিৎসক থেকে শুরু করে আলেম, ওলামা, মাশায়েখ যারা আছেন, সাংবাদিক অর্থাৎ ব্যবসায়ী, সেই সঙ্গে রাষ্ট্রের ঊর্ধ্বতন যারা আছেন তারা এবং মন্ত্রী পরিষদের সদস্য যারা আছেন, তারাও কিন্তু আমরা দেখেছি যে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে এসেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে। তো সেই বিষয়টি এখন পর্যন্ত অব্যাহত আছে, অর্থাৎ এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এসেছেন অতিথি হিসেবে তারা শুভেচ্ছা বিনিময় করছেন, যদি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেটি কিছুটা যে একটু শৃঙ্খলভাবে যে শুভেচ্ছা বিনিময়ের যে বিষয়টি, সেটি থেকে কিছুটা আমরা দেখছি যে উৎসাহ উদ্দীপনা এতটাই যে এখানে যারা অতিথি হিসেবে এসেছেন তারা আসলে যে যার মতো করেই যতটুকু পারছেন ঠিক ওইভাবেই প্রধানমন্ত্রীর সামনে গিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করছেন, এমনটা রয়েছে। একটু বলতে চাই যেটি হচ্ছে যে নিঃসন্দেহে একটি ঐতিহাসিক আজকের এই ঈদ, প্রধানমন্ত্রীর ঈদ উদযাপন এটি বলাই যায়, কারণ দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় পরে কিন্তু দেশে তিনি ঈদ উদযাপন করছেন। আর প্রধানমন্ত্রী হিসেবে তো তার দেশে প্রথম ঈদ, সেটি তো বলাই বাহুল্য। একই সঙ্গে আমরা দেখেছি জাতীয় ঈদগাহ ময়দানে
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে নামাজ আদায় এবং সেই সঙ্গে শুভেচ্ছা বিনিময়, অর্থাৎ এটিও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে আজকে একটি অধ্যায়। অবশ্যই দীর্ঘদিন পর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ আদায় করা, সেই বিষয়টি কিন্তু রয়েছে। একটু বলতে চাই সেটি হচ্ছে যে আজকে প্রধানমন্ত্রীর যে ঈদের দিনের যে আনুষ্ঠানিকতা যদি বলি, এখানে এখন সর্বস্তরের মানুষের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশিষ্টজন, সরকারের উচ্চপদস্থ মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে দেশের বিশিষ্টজনরাও কিন্তু আজকে এই ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এসেছে প্রধানমন্ত্রীর সাথে সেটি। এবং এই কার্যক্রম অর্থাৎ এই আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী আজকের যে কর্মসূচি রয়েছে সেটি হচ্ছে যে এটি শেষ করে সপরিবারে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে কবর, সেখানে শ্রদ্ধা এবং সেই সঙ্গে কবর জিয়ারত করতে যাবেন প্রধানমন্ত্রী সহ তার পরিবারের সদস্যরা, এটি রয়েছে। আমরা দেখেছি এখানে যারা বিশিষ্টজন থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন তাদের মধ্যে উৎস উদ্দীপনা আছে। অর্থাৎ এই যে পবিত্র ঈদুল ফিতরের যে একটি মহিমা এবং সেই জন্য যে মূল যে শিক্ষাটি, সেটি কিন্তু আসলে বারবার আমরা দেখেছি এখানে বিভিন্ন জনের মুখে মুখে। ঈদের আনন্দ যেমন আছে, তাদের একটি প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে সে দীর্ঘদিন পর রাজনৈতিক একটি সহাবস্থান, রাজনৈতিক পরিস্থিতির একটি স্থিতি অবস্থা, সেটিও কিন্তু আমরা দেখেছি আলোচনায় তাদের মুখ থেকে উঠে এসেছে যে বিগত সময়গুলোতে অর্থাৎ এই জুলাই আন্দোলন এবং সেই সঙ্গে পতিত সরকার, তারপরের যে পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের একটি দীর্ঘ সময় রাজনৈতিক যে একটি পরিস্থিতি ছিল, যে রাজনৈতিক যে নিয়ে যে অস্থিরতার জায়গা তৈরি হয়েছিল, তো সেখান থেকে বের হয়ে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের ফলশ্রুতিতে যে এই যে একটি সরকার অর্থাৎ বিএনপি সরকারে আসা, মানে এই একটি সরকারের হাতে দেশ পরিচালনার যে যাত্রাটি শুরু, সেটিও কিন্তু আজকে আমরা ঈদের দিন আমরা দেখেছি যে মানুষের মধ্যে সেই উৎসাহটি রয়েছে। অর্থাৎ তাদের একটি আশা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি যেটি ছিল একটা সময়, সেখান থেকে একটা সহাবস্থানের যে জায়গাটি আসলে তৈরি হয়েছে বিশেষ করে রাজনীতিতে, সেটি খুবই ইতিবাচকভাবেই কিন্তু দেখা হচ্ছে। এমনটাই কিন্তু বারবার আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা বলছেন। যেমন তারা তাদের নিজেদের আসলে ঈদের এই খুশির দিনে নামাজ আদায় করা থেকে শুরু করে যে তাদের যে প্রত্যাশা, যে কামনা, সেটি নিজের পরিবারের সেই সঙ্গে দেশ ও দশের মঙ্গল কামনায়ও আমরা দেখেছি যে তারা আসলে কামনা করেছেন এবং তারা প্রত্যাশাও করেছেন যে নিশ্চয়ই যে এই যে নতুন সরকারের যে পথ চলা শুরু হয়েছে, তাতে করে দেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং সমৃদ্ধির পথে দেশ এগিয়ে যাবে সেটি। এবং নিঃসন্দেহে এই বিষয়টি যে বিএনপি সরকার এসেছে এবং যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব গুণে দেশ আরও বেশি সমৃদ্ধতার দিকে এগিয়ে যাবে এমন একটি প্রত্যাশা রয়েছে। এবং তারা বারবারই বলার চেষ্টা যে যেহেতু নতুন সরকারের প্রধানমন্ত্রী যেভাবে তাদের দলের ইশতেহারের যে প্রতিশ্রুতিগুলো যেভাবে অল্প সময়ে সামনে নিয়ে এসেছে, দেশের মানুষের কাছে সামনে নিয়ে এসেছে, তো সেই বিষয়টি আমরা দেখেছি। তো এই একটি আলোচনার জায়গা তৈরি হয়েছে, প্রশংসার জায়গাও তৈরি হয়েছে, এটি আমরা বলতে পারি। তো এখন সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে সঞ্জিদা, সেটি হচ্ছে যে এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় চলছে, এটি নিশ্চয়ই অব্যাহত থাকবে। আমরা অবশ্যই আপনার মাধ্যমে পরবর্তী দর্শক আনোয়ার, ধন্যবাদ আপনাকে। ঈদের দিনে স্বজনদের কবর জিয়ারত করতে ঢাকার আজিমপুর কবরস্থানে গেছেন অনেকে। প্রিয়জনের কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছেন তারা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, ঈদের দিন আজিমপুর কবরস্থানে কেমন মানুষের সমাগম দেখছেন জানাবেন। সাজিদা, আপনি জানেন যে ঈদের সবচেয়ে বড় আনন্দটাই হচ্ছে প্রিয়জনের সঙ্গে ঈদ করা, কিন্তু সেই প্রিয়জন আসলে সবার ভাগ্যে থাকে না। সেই ঈদ তো আসলে সবাই প্রিয়জনের সঙ্গে করতে পারে না, তাই প্রিয়জনের জন্য একটু দোয়া করতে অনেকেই আজিমপুর কবরস্থানে ভিড় করেছেন। অনেকেই নামাজ শেষে এসেছেন আজিমপুর কবরস্থানে এবং এখানে তাদের যারা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের দোয়া করছেন। কেউ তাদের জন্য কোরআন তেলাওয়াত করছেন এবং তারা বলছেন যে আসলে ঈদের সবচেয়ে বড় আনন্দটাই হচ্ছে প্রিয়জনের সঙ্গে ঈদ করা। কারো বাবা, কারো ভাই বোন, কারো আত্মীয় স্বজন
সন্তান নেই তাদের জন্য তারা দোয়া করছেন। কেউ সন্তান নিয়ে এসেছেন তার বাবার জন্য, কেউ এসেছেন দাদার জন্য কবর জিয়ারত করতে, কেউ এসেছেন মায়ের জন্য। এখানে এসে অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েছেন, যেহেতু ঈদের দিনে তাদের সবচেয়ে আপনজন প্রিয়জন সেই মানুষগুলো তাদের পাশে নেই। তাদের জন্য একটু দোয়া করতে, পাশাপাশি তারা এখানে যারা অন্যান্য যারা রয়েছেন তাদের জন্যও দোয়া করছেন এবং বিশ্ববাসীর জন্য দোয়া করছেন, অন্যান্য সবার জন্যই দোয়া করছেন। তারা অনেক জায়গা থেকে চলে এসেছেন এখানে। তো ঢাকা সহ অন্যান্য আশপাশের অনেক জায়গার এখানে কবর রয়েছে। ঢাকা এবং আশপাশের অন্তর্বর্তী যে জেলাগুলো রয়েছে সেখান থেকে এসেছেন এবং রাজধানীরও বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন দোয়া করতে। অনেকেই নামাজ পড়েই এসেছেন এবং এখানে পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু আসছেন তাদের যা প্রিয়জন তাদের জন্য দোয়া করতে। কেউ কবরে, প্রিয়জনের কবরে ফুল দিচ্ছেন, কেউ বা গোলাপ পানি দিচ্ছেন, কেউ দোয়া করছেন দাঁড়িয়ে, কেউ কেউ অশ্রুসিক্ত হয়ে পড়েছেন। আমাদের সঙ্গে অনেকেরই কথা হয়েছে, তারা বলছেন যে অনেকের যাদের বাবা মা ভাই বোন তারা যাদেরকে হারিয়েছে তাদেরকে তো তারা আর ফিরে পাবে না, তাদের সঙ্গে হয়তো আর কখনো দেখা হবে না। সেই তাদের সঙ্গে একটু হয়তো তাদের কবরটা দেখলে হয়তো তাদের একটু শান্তি লাগবে, সেই কারণেই কিন্তু তারা এখানে এসেছেন। এবং এখানে আপনি জানেন যে এখানে একটা কবরের উপরে কিন্তু আরও অনেক কবর দেওয়া হয়। এটা নিয়েও তাদের অনেক আফসোস রয়েছে যে প্রিয়জনের কবরটা হয়তো তারা সরাসরি এখানে পান না। কবরের অবস্থাপনা নিয়েও তারা একটু অভিযোগ জানিয়েছেন। অনেক কবর ভেঙে গিয়েছে এরকম অভিযোগও রয়েছে। আর সব কিছু মিলে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু নামাজ শেষে এখানে যেহেতু আসছে, যে গেটগুলো প্রবেশপথগুলো রয়েছে সেই প্রবেশপথগুলোতে প্রচণ্ড ভিড় ছিল এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু ভিড় রয়েছে। সেই ভিড়ের কারণে কিন্তু অনেকেই প্রবেশ করতে পারছেন না। এখনও দেখতে পাচ্ছেন যে অনেকেই তাদের প্রিয়জনের কবর জিয়ারত করছে। তো এখন পর্যন্ত আজিমপুর কবরস্থান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সঞ্জিদা। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। লিটন, আপনি তো এখন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আজ ঈদের দিন, তো স্বজনরা তাদের সাথে দেখা করতে এসেছে। কারাবন্দীদের জন্য ঈদের দিনে কি বিশেষ ব্যবস্থা রয়েছে জানাবেন? সঞ্জিদা, ঈদ মোবারক। আমি এই মুহূর্তে কেরানীগঞ্জ যে ঢাকা কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখানে অবস্থান করছি। এই কারাবন্দী যারা রয়েছেন তাদের আসলে দেখতে ঈদের দিনে তাদের যারা স্বজন রয়েছেন সেই স্বজনরা কিন্তু এখানে সকাল থেকেই ভিড় করছেন। আসলে এই যে দেখার যে আকুতি, প্রিয়জনকে ছাড়া আসলে যে ঈদের আনন্দ সেটি পরিপূর্ণ হয় না, সেই আকুতি এবং দেখার যে ঈদের যে আনন্দ পরিপূর্ণ হয় না তারই আসলে সামনে নিয়ে এই যে যারা স্বজন রয়েছেন কারাবন্দীদের তারা কিন্তু ঢাকার যে কেন্দ্রীয় কারাগার রয়েছেন এখানে এসে সকাল থেকেই অবস্থান নিয়েছেন। অনেকেই দেখা করতে পেরেছেন, অনেকেই অপেক্ষা করছেন। আপনাকে জানাতে চাই যে যেহেতু কারা নিরাপত্তার একটা ব্যবস্থা রয়েছে, 3 স্তরের যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু পার হয়ে এই যে যারা স্বজন এসেছেন কারাবন্দীদের তাদেরকে কিন্তু সেখানে দেখা করতে যেতে হচ্ছে এবং অনেকেই দেখা করে এসছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে দেখা করতে পেরে অনেকে আনন্দিত, খুশি। তার ছোট্ট শিশু তার বাবার সঙ্গে কথা বলেছেন, সেই যে তার আনন্দ, তার যে আবেগ, তার যে এই বাবাকে ছাড়া ঈদ, সব মিলিয়ে আসলে এখানে একটি আনন্দ ঘন পাশাপাশি হৃদয়ের যে ব্যথার যে বিষয় সেটিও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। তবে তারা বলছেন যে দেখার যে সময়টুকু সেটা আরেকটু বেশি হলে তাদের জন্য সুবিধা হতো। অনেকেই আবার দেখাও এখন পর্যন্ত করতে পারেননি। তবে এবার ঈদে কিন্তু কারাবন্দী যারা রয়েছেন তাদের জন্য বিশেষ রাজকীয় খাবারের ব্যবস্থা করেছেন কারা কর্তৃপক্ষ। আমরা কারা কর্তৃপক্ষ সূত্রে যতটুকু জানতে পেরেছি যে কারাগারে এইবার কারাবন্দীদের জন্য ফিন্নি, শ্যামাই, পায়েস, কোপ্তা এবং গিয়ে বিভিন্ন ধরনের যে মাংস জাতীয় খাবার, পোলাও, কোরমা সেগুলোর কিন্তু আয়োজন করা হয়েছে। পাশাপাশি তাদের জন্য রাখা হয়েছে এখানে যে এই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলার আয়োজন করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন একটু স্বজন রয়েছেন, আমরা যদি একটু কথা বলি তার সঙ্গে। যে আপনার তো ভাই আমরা যতদূর জানলাম যে ভেতরে রয়েছে, তাকে ছাড়া ঈদ কেমন লাগছে, কেমন কাটছে? আসলে ঈদের দিন সবার জীবনে আনন্দময় একটা মুহূর্ত, কিন্তু আসলে যাদের স্বজনরা আছে
এই কারাগারে, তারা জানে আসলে ঈদ তাদের জীবনে কোনো আনন্দ না, তার যে জীবনে শুধুই কষ্টকর। যেমন আমার ভাই ভিতরে আজকে কতদিন যাবত এই একটা মিথ্যা মামলায় আমার ভাই জর্জরিত বানিয়ে তাকে এই কারাগারে পাঠানো হয়েছে। আজকে এই ঈদের দিনে আনন্দ ঘন মুহূর্তে আমরা তার সাথে এখন পর্যন্ত দেখা করতে পারিনি। আপনারা দেখেছেন এখানে অনেক লোকজন আছে, অনেক ভিড়ের কারণে আমরা এখনো দেখা করতে পারিনি, কিন্তু বুকের ভিতরটা যেন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। কখন আমার সেই ভাইয়ের সাথে দেখা করবো। আজকে কতদিন আমার ভাইয়ের সাথে কোনো দেখা নাই, আমরা একসাথে খেতে পারি না। আমি এখন কথাও আপনাকে শুনছিলেন কারা যে বন্দী তাদের স্বজনদের আকুতি। তো এই ছিল কারাগার থেকে সর্বশেষ তথ্য। শান্তিদা। লিটন, ধন্যবাদ আপনাকে।